hello dear students, how are you? Hope you are doing very well. Welcome to Bong Mystery. কেমন আছো? পড়াশোনা সকলের আশা করি ঠিকঠাক চলছে। সামনে কিন্তু পরীক্ষা চলে এলো, এবার তো কোশ্চেন ব্যাংকগুলো করতে হবে নাকি? আজকে সেই জন্য আমি তোমাদের বিদেশ স্যার টোটাল কোশ্চেন ব্যাংক থেকে এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ এবং ভিএসিকিউর উপরে তোমার যা যা কোশ্চেন আছে সবগুলো কিন্তু আজকে আলোচনা করব। কি রেডি তো? অনেকদিন আগে কিন্তু এগুলো পড়া হয়ে গেছে। তোমরা যারা আমাদের অনলাইন পেইড ব্যাচে পড়ো তারা জানো অলরেডি এগুলো পড়া হয়ে গেছে। এবার এগুলোকে রিভিশন করার সময়, ঝালিয়ে নেওয়ার সময়। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে কিন্তু রিভিশন হয়ে যাবে, সবাই একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেমন? আর একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা এই নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও, কারণ আমি দেখি বিদেশ স্যার কিন্তু প্রত্যেকটা কমেন্টে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবং কোনো যদি কনস্ট্রাকটিভ কমেন্ট থাকে সেটা কিন্তু অবশ্যই আমি রিপ্লাই করব। তো আমাদের ফার্স্ট কি কোশ্চেন আছে, বলেছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি পূর্বের 3 গুণ করা হয় তাহলে মহাকর্ষ বলের মান কত গুণ হবে সেইটা বলতে চেয়েছে। এটা চট করে তোমরা বলতে গেলে জানো যে দূরত্বের স্কোয়ার যেহেতু হয় তাহলে 3 গুণ মানে এবার তাহলে 3 স্কোয়ার হয় 9, কিন্তু এই বলটা তো আবার ব্যস্তানুপাতিক ভাবে থাকে, তাহলে 1-এর 9 হবে। আমরা সকলেই জানি 1-এর 9 হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। এখানে 1-এর 9 হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, কিন্তু কেউ যদি বলো যে স্যার কি করে হলো বুঝতে পারছি না, জানতে চাও, তাহলে চলো। ধরো আমাদের এখানে দুটো বস্তু ছিল, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। ঠিক আছে, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2 এবং এদের মধ্যেকার দূরত্ব r। তাহলে বাবু যে প্রথমে যদি আমার এদের মধ্যেকার দূরত্ব r থাকে, এদের মধ্যেকার দূরত্ব যদি r থাকে, আমার প্রযুক্ত বলটা কত? ক্যাপিটাল জি M1 M2 বাই r স্কোয়ার। কিন্তু বলা হচ্ছে, এটা হচ্ছে প্রথমে ছিল, কিন্তু বলা হচ্ছে যে তোমার এখন দূরত্ব পূর্বের 3 গুণ করে দিয়েছে, অর্থাৎ বর্তমান যে দূরত্ব সেটা কি, সেটা হচ্ছে 3r হয়ে গেছে। তাহলে আমার ফর্মুলাটা কি হবে? জি M1 M2 বাই 3r পুরোটা স্কোয়ার হবে। তার মানে 3 স্কোয়ার হয়ে গেলে তোমার 1-এর 9 বেরিয়ে এলো, বাকি কে পড়ে থাকছে? জি M1 M2 বাই আর স্কোয়ার। এবার এই যে জি M1 M2 বাই আর স্কোয়ার, এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু F1 অর্থাৎ পূর্বের বল। তাহলে F2 সমান বলতে পারি যে F1 বাই 9। তাহলে এটাই তো হলো পূর্বের কত গুণ হলো? 1-এর 9 গুণ হলো। দেখো আমার তাই কিন্তু কারেক্ট অপশন হচ্ছে 1-এর 9, অপশন ডি। ক্লিয়ার? ওকে, বেশ। এরপরে কি বলেছে? এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের এসআইতে জি এর একক কি? জি মানে ক্যাপিটাল জি, এটা কি? মহাকর্ষীয় ধ্রুবক। মনে আছে? কারো যদি মনে না থাকে চিন্তার কিছু নেই, আমি সবসময় বলেছি ফিজিক্সে কিছু মুখস্থ করতে হয় না, একটু যদি যে কোনো একটা জিনিস, দুটো জিনিস, ছোট ছোট কয়েকটা জিনিস মনে রাখো, বাকি লজিক খাটাও, অ্যান্সার পেয়ে যাবে। আমারও মনে নেই, ধরে নিলাম মনে নেই, তাহলে পরীক্ষা হলে কি করব? আমরা কি কান্নাকাটি করতে বসবো? আমরা যে টিক মারবো? একদম না। আমরা জানি মহাকর্ষীয় বল সমান ক্যাপিটাল জি, মানে যেটা মহাকর্ষীয় ধ্রুবক, ইন্টু দুটি বস্তুর ভর বাই তাদের মধ্যেকার দূরত্বের স্কোয়ার। কারণ কি ক্যাপিটাল জি বলতে চেয়েছে, তাহলে ক্যাপিটাল জি সমান কি হবে? এফ স্কোয়ার বাই M1 M2, এটা লেখা যায়। তাহলে এবার খেয়াল করে দেখো, আমাকে এসআই তে বলেছে, তার মানে এইটার যে মানটা হবে, জিটাকে তো আমি এফ আর স্কোয়ার বাই M1 M2 বলতে পারি, অর্থাৎ ওদের মধ্যেকার বল, মানে ওদের মধ্যে যে প্রযুক্ত বলটা, সেই বল তার সাথে দূরত্বের স্কোয়ার হচ্ছে গুণ হচ্ছে, তারপরে দুটোর ভর কিন্তু ভাগ হচ্ছে, এটা আমরা সকলেই জানি। এবার তাহলে আমাকে যদি এসআই ইউনিট করতে বলে, তাহলে দেখো এখানে কি হবে? ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। দূরত্বের এসআই ইউনিট কি? মিটার, কিন্তু স্কোয়ার আছে তাহলে মিটার স্কোয়ার। নিচে দেখো দুটো ভর আছে, তাহলে কেজি ইন্টু কেজি করে কেজি স্কোয়ার হবে না? তাহলে দেখো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার তুমি এখানে দেখো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার কোথায় আছে? এটা নিউটন মিটার পার কেজি হবে না, এটা হচ্ছে তারপরে নিউটন মিটার স্কোয়ার পার কেজি, এটাও হবে না। এটা আছে নিউটন মিটার পার কেজি স্কোয়ার, এটাও হবে না। আমাদের দরকার নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পেরেছি সকলকে। নেক্সট এরপর কি বলেছে? এরপর বলেছে আমার আরেকটা কালার দরকার, হ্যাঁ পেয়ে গেছি। এরপর বলেছে সমান ভরের দুটি বস্তুকণার মধ্যেকার দূরত্ব 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হলো। তাহলে এর ফলে বস্তুকণা দুটি মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে, হ্যাঁ তুমি করে দিতে পারো। এইভাবে তুমি আবার বসে বসে পুরোটা করতেই পারো, কিন্তু আমি একটা তার আগে বলি শর্ট ট্রিক্স কি আছে।
শর্ট ট্রিক্স বলতে একদম ট্রিক্স নয়, এটা লজিকই। মানে শর্ট মেথডটা কি হতে পারে, দেখো বাবু দুটো সমান ভর বলে দিয়েছে, তো ভর দুটো তো সেম আছে, ভরের উপরে কিছু প্রবলেম হচ্ছে না, চেঞ্জও হচ্ছে না। তাহলে দূরত্ব ছিল 6 মিটার, সেখান সেখান থেকে কমিয়ে কি করে দিলাম, 2 মিটার করে দিলাম। তাহলে কত গুণ করেছি, 1/3 গুণ করেছি। তাহলে নিচে 1/3 গুণ মানে সে 1/3 হলে 1/9 হয়। তাহলে নিচে 1/9 মানে উল্টে 9 হয়ে যাওয়ার কথা না? তাহলে আমার কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, 9। 9 গুণ হবে, 9 টাইমস। কিভাবে এলো, আবার দেখো একই ব্যাপার, এফ সমান কি দুটো তো বলেছে, তাহলে দুটোই আমার এম, তাহলে এম স্কোয়ার করে দিলাম, তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে আর, আর স্কোয়ার। ঠিক আছে, এবার আর স্কোয়ারটা কত, যেহেতু আমার 6 বলে দিয়েছে আমি তাহলে লিখে দিচ্ছি GM²/36। ক্লিয়ার হয়েছে? এবার দেখো বাবু, এবার বলেছে হ্যাঁ 2 মিটার করে দিয়েছে, তাহলে আমার F2টা কত, F2 একইভাবে আমার ভর দুটো তো সেম আছে, তাহলে এখন যেটা R2² যেটা, সেটা কত হবে, আমার এখানটায় হয়ে যাবে কত কত কত, আর হচ্ছে 2 মিটার মানে 4 হয়ে যাবে। এবার তুমি F1/F2 তুমি যদি করে দেখো, তুমি যদি F2টাকে F2/F1 যদি করে দেখো, তাহলে কি হবে, F2 হচ্ছে GM²/4, আর এটা হচ্ছে GM²/36। তাহলে GM² কেটে গেলে আমার হচ্ছে 36/4 মানে 9। F2/F1 সমান 9 যদি হয়, আমি বলতে পারি F2 সমান হচ্ছে 9F1। এটাই তো আমার জানতে চেয়েছে যে পরবর্তী বলটা প্রাথমিকের কত গুণ, না পরবর্তী বলটা প্রাথমিকের 9 গুণ। তাহলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের কত গুণ হবে, 9 গুণ হবে। এবার এইভাবে তোমরা কিন্তু রাফে করে দেখতেই পারো, 100 বার দেখতে পারো, কেউ বারণ করবে না, কেউ ভুলও করবে না, কিন্তু তোমাদের সময় চলে যাবে। তোমরা যদি সেখানে মনে রাখো যে দূরত্বটা তো নিচে আছে, তাহলে দূরত্ব যদি 3 গুণ হয়, তাহলে আমার R², তাহলে 3 এর স্কোয়ার হয়ে যাবে 9 হবে, কিন্তু ব্যস্তানুপাতিক, তাহলে 1/9 হয়ে যাবে। যদি দূরত্ব 5 গুণ হয় তাহলে কত হবে, তাহলে 5 এর স্কোয়ার 25 হয়, কিন্তু ওটা তো ব্যস্তানুপাতিক, তাহলে 1/25 গুণ হয়ে যাবে। যদি দূরত্ব 7 গুণ করে দিতাম, তাহলে 7 স্কোয়ার 49 হয়, তাহলে 49টা নিচে চলে আসবে, অর্থাৎ 1/49 টাইমস বা 1/49 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার একইভাবে এটা কি বাড়ানোর কথা হলো, এবার এখানে যেমন দিয়েছে কমানো হয়েছে, কমালে কি হবে, হয়তো দূরত্ব অর্ধেক করে দিলাম, অর্থাৎ হাফ করে দিলাম, তাহলে এখানে হাফের স্কোয়ার তো 1/4 হয়, তো সেই 1/4টাই কিন্তু ভগ্নাংশের হরে থাকবে। এই যে GMM কোথায় গেল, এই যে GMM/R², তো হরে থাকছে, তাহলে হরে 1/4 মানে 4টা উঠে গিয়ে উপরে চলে যাবে। হরের হর যেটা, সেটা কি উপরে উঠে যায়, তাহলে 4টা যদি উপরে উঠে যায় তাহলে কি 4 গুণ হয়ে গেল না? ব্যাপারটা এরকম, যদি 1/3 গুণ হয় তাহলে 1/9 টাইমস হবে R²এর যে অংশটা, তাহলে 9টা উপরে উঠে গিয়ে 9 গুণ হবে। যদি একইভাবে তোমাকে বলতো যে 1/6 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 1/6 স্কোয়ার মানে 1/36, এবং এই 36টা উপরে উঠে গিয়ে 36 টাইমস বা 36 গুণ হয়ে যেতে পারতো। ক্লিয়ার হয়েছে? এইভাবে কিন্তু তোমরা করতে পারো, কারণ তোমরা জানো অলরেডি যে এটা কি আমরা বলেছিলাম যে মহাকর্ষ বল হচ্ছে প্রথম বস্তুটার যে ভর তার সাথে সমানুপাতিক, দ্বিতীয় বস্তুর ভরের সাথে সমানুপাতিক, এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এই রিলেটেড কোশ্চেন আমি দেখি, যদি পরে সময় হয় বলবো একটা একটা নতুন ধরনের কোশ্চেন, যেখানে আমি দূরত্বও বাড়াবো, আবার হচ্ছে বস্তুর ভরটাকেও হয়তো চেঞ্জ করবো, তখন কি হতে পারে সেটা আমরা কিন্তু করব। ওকে, দেখা যাক, টাইম পেলে সেটা আমরা করব। ওকে, এরপরে তাহলে কি আছে, এর পরের কোশ্চেন দেখে যাই। এর পরের কোশ্চেন বলেছে একটি রবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষা হলো, তারপরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে কি করবে, সরি একটি না দুটি, তাহলে উলের সোয়েটার আছে, দুটি রবারের বেলুনকে ভালো করে সোয়েটারে ঘষে দিলাম। তো ভালো করে যখন সোয়েটারে ঘষাঘষি হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ওদের মধ্যে একটা আধানের সৃষ্টি হয়ে গেছে, আধানের উদ্ভব হয়েছে। তো দুটোই তো রবারের বেলুন, আর দুটোকেই তো আমি সোয়েটারের সাথে, উলের সোয়েটারের সাথে মানে ঘষেছিলাম। তাহলে এই দুটো বেলুনে তোমার যে আধানটা তৈরি হবে, তারা সমধর্মী না বিষমধর্মী? অবশ্যই সমধর্মী, কারণ একই উলের সোয়েটারের সাথে একই উপাদান দিয়ে, দুটোই রবারের, একই উপাদান দিয়ে আমরা তৈরি একটা দুটো বস্তুকে ঘষছি। তাহলে আমার তো ওটা বস্তুর উপরে ডিপেন্ড করে না, বস্তুটা কোন উপাদানের তৈরি তার উপরে ডিপেন্ড করে আধানটা যাবে কি যাবে না। মনে আছে সেই এটা, তোমার এই যে লিস্টটা যেটা ছিল, পশম, কাঁচ, কাগজ, রেশম, তারপরে কি ছিল, কাঠ ছিল,
মানব দেহ ছিল, ধাতব পদার্থ ছিল, এবনাইট ছিল, গালা ছিল, অ্যাম্বার ছিল, আর রজন লাস্টে বোধহয় সেলুলয়েড, এরকম টাইপের একটা ছিল। দেখেছো, আমার মনে আছে, তোমাদের মনে আছে তো? এই লিস্টটা যদি না মনে থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তোমাকে দুটো বস্তু দিয়ে দিবে, দিয়ে বলবে কোনটা কি ধরনের, আমরা পড়বো সব আছে পরে, আমি নিয়ে নিয়েছি কোশ্চেন গুলো, তো তখন কিন্তু গুলিয়ে ফেলবে। তো এই লিস্টটা যেন একটু মনে থাকে, পশম, তারপরে হচ্ছে কাঁচ, তারপরে হচ্ছে কাগজ, তারপরে হচ্ছে রেশম, তারপরে হচ্ছে কাঠ, অর্থাৎ এই কাঠ, কাঠ যে কাঠের যে জিনিসপত্রগুলো তৈরি হয়, কাঠের টেবিল, কাঠের বেঞ্চ, কাঠের চেয়ার, সেই কাঠ, কাঠ, তারপরে মানব দেহ অর্থাৎ আমাদের যে বডি এইটা, তারপরে ধাতব পদার্থ, আর কি হয় বা ইবোনাইট থাকে তারপরে, ওকে। আর লাস্টে বোধহয় আছে তোমার গালা আছে, অ্যাম্বার আছে, আর রজন আছে, মানে যেটা রেজিন বলি বা রজন বলি। লাস্টে আছে সেলুলয়েড। সেলুলয়েড হচ্ছে ধরো এই যে আমার চশমাটা যেমন সেলুলয়েডের চশমা, এই যে প্লাস্টিকটা যে দিয়ে তৈরি ওটা সেলুলয়েড, ওকে। সরি, সেলুলয়েড বলা হয় ওটাকে, সেলুলয়েড, সেলুলয়েড যাই বলতে পারো। তো এই যে লিস্টটা, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখো যেটা বলছিলাম, তো এখন দুটো রবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষেছি, তাহলে দুটো রবারের বেলুনকে যদি আমি উলের সোয়েটারে ঘষি তাহলে কি হবে? কি হবে? দুটো তো একই উপাদানে, দুটো তো একই ধরনেরই আধান তো আসবে। আর আমরা জানি সমধর্মী আধান একে অপরকে বিকর্ষণ করে। তো এখানে কি বলেছে, বিকর্ষণ করবে, কোথায় আছে এই দুটো, তার মানে আকর্ষণ দুটো আমি ইজিলি কেটে দিতে পারি। এবার কি বলেছে, বিকর্ষণ করবে কারণ তাদের আধান সমপ্রকৃতির। ও সরি, এটা তো আমি ভুল কেটে দিলাম, এক মিনিট। আমরা আকর্ষণগুলো কেটে দিতে পারি। হ্যাঁ, বিকর্ষণ করবে কারণ তাদের আধান সমপ্রকৃতির, বিকর্ষণ করবে তাদের আধান বিপরীত প্রকৃতির। পাগল নাকি? আধান বিপরীত প্রকৃতির কখনো বিকর্ষণ করে? এটাও হবে না। তাহলে শুধুমাত্র বি, বিকর্ষণ করবে কারণ তাদের আধান হচ্ছে সমপ্রকৃতির। ক্লিয়ার হয়েছে? বেশ। এরপরে হচ্ছে দুটি বস্তুকে যদি ঘর্ষণ করা হয় তাহলে তাদের মধ্যে কি হবে? দুটো বস্তুকে ঘষছি, অবশ্যই দুটো যদি পৃথক বস্তুকে ঘষি তাহলে তাদের মধ্যে ঘর্ষণের ফলে একটা আধান তৈরি হবে। আধানগুলো সমধর্মী না বিপরীতধর্মী? হুম, অবশ্যই বিপরীতধর্মী। তুমি যদি, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো, বলো, যদি দুটো সমধর্মী বস্তুকে, মানে একই ধরনের একই উপাদানের তৈরি দুটো বস্তুকে প্রচুর ঘষাঘষি করছি, সারাদিন ধরে ঘষছি, একে অপরের সাথে ঘর্ষণ করছি এরকম ভাবে, তাহলে তাদের মধ্যে কি কোনো আধান উদ্ভব হবে? হওয়া উচিত নয়। কারণ এখানে উপাদানগুলো আলাদা হয় বলেই কিন্তু তোমার এই লিস্ট অনুযায়ী কোনটা ধনাত্মক হবে কোনটা ঋণাত্মক হবে সেটা আমরা একটা বলতে পারি। যদি দুটো একই উপাদানের হয় আর দুটোরই তো সেই ইলেকট্রন ছাড়া বা ইলেকট্রন গ্রহণ করার যে টেন্ডেন্সি সেটা তো সেম হবে, তাহলে কেই বা ছাড়বে কেই বা করবে, দুজনেই যদি সমান শক্তিধর হয়। ধরো একটা পেন নিয়ে তুমি তোমার দুই বন্ধু ঝগড়াঝাটি করছো, মারামারি করছো, তো দুজনেই যদি সমান শক্তিমান হও, কেউ কি হেরে যাবে? কেউই পাবে না। এখন কেউ যদি দুর্বল হয়, কেউ যদি একটু শক্তিশালী হয়, শক্ত সবল হয়, সে তাহলে পেনটা নিয়ে নিতে পারবে। তো এখানেও তেমনি, ওই লিস্টের দিকে যারা নিচের দিকে থাকে তারা কিন্তু একটু শক্তিশালী হয়, তাহলে ইলেকট্রনটা কেড়ে নিতে পারে। আর যারা উপরের দিকে থাকে তারা কিন্তু একটু দুর্বল প্রকৃতির হয় ইলেকট্রন ধরে রাখার দিক থেকে, তো তারা কিন্তু ইলেকট্রনটা ছেড়ে দেয়। তো সেই কারণে উপরের দিকে যে বস্তুগুলো থাকে যেমন পশম, কাঁচ, কাগজ, এগুলো হচ্ছে তোমার সব ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ ধনাত্মক আধান লাভ করে। আর যেগুলো নিচের দিকে থাকে তারা কিন্তু ঋণাত্মক আধান লাভ করে। ক্লিয়ার হয়েছে? আশা করি ওকে। বেশ। এবার বলেছে দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে আধানের যে সৃষ্টি হবে, তাহলে কি হবে? দুটি বস্তু, একটা দুর্বল একটা শক্তিশালী, তো এখানে তো সমজাতীয় বলেনি, তো ধরে নিতে হবে আমরা এখানে দুটো আলাদা আলাদা বস্তুকেই ঘর্ষণ করছি। তো সেই ঘর্ষণের ফলে যখন তোমাদের এই আধানের ইলেকট্রনের আদান প্রদান হয়ে যায় তখন তাহলে কি হবে? হুম, একজন নেবে একজন দেবে, তাহলে বিপরীত ধর্মী আধান হয়। এবং এবার তোমরা বলো যে ধরো আমি কাঁচ আর পশমের কাপড়কে আমি ঘষছি, তাহলে দুটোর মধ্যে যে আধানের যে উদ্ভবটা হবে সেটা সমান হবে না আলাদা হবে? হুম, দেখো পশম ধরে নিলাম তর্কের খাতিরে, পশম 10টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে পশম যে 10টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই 10টা ইলেকট্রনটাই তো এই কাঁচের দণ্ডে আছে। পশম আর কাঁচ ঘষছিলাম যে, তাহলে পশমের কাপড়টা যে 10টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই 10টা ইলেকট্রনই তো কাঁচের দণ্ডটা পেলো। তার মানে এ ধনাত্মক হলো এ ঋণাত্মক হলো, কিন্তু আধানের মান দুটো সেম, এ 10টা ছেড়ে দিয়েছে বলে এ 10 প্লাস হয়ে গেল, ও 10টা নিয়ে নিয়েছে বলে ও 10 মাইনাস হয়ে গেল।
তার মানে আধানটা কিন্তু সমান হলো না। তাহলে দেখো সমান পরিমাণে বিপরীতধর্মী আধান আছে, এই তো অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে একই আধানের সৃষ্টি হবে না, হ্যাঁ প্রথমটা হয়ে গেলেই যে মেরে দেবে তা নয়, বাকিগুলো দেখবে। আমি জানি কোশ্চেনটা সাজিয়েছিলাম তাই করে দিলাম, বাট যখন পরীক্ষায় করবে এরকম করবে না, সবগুলোই পড়বে একই আধানের সৃষ্টি হয় না, হবে না। ভিন্ন পরিমাণ আধান সৃষ্টি হয়, এটাও হবে না। একটিতে আধান সৃষ্টি হয়, অন্যটি অনাহিত থাকে, হবেই না, লজিকই আসছে না। তাহলে সমান পরিমাণে এবং বিপরীত ধর্মী আধানের সৃষ্টি হয়, এটা ঠিকঠাক। বেশ, এরপর কি আছে? এরপর আছে যে দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলো, এই যে এইটার কথা বলেছে। এই যে বলছিলাম ভরও চেঞ্জ করবে, ওটাও চেঞ্জ করবে। দেখো দুটি বস্তুর ভর অর্ধেক অর্ধেক করে দিয়েছে এবং তাদের মধ্যেকার যে দূরত্ব, দূরত্ব হচ্ছে পূর্বের তুলনায় অর্ধেক করেছে। এখন আমি এটা বুঝতেই পারছি যে সমান হবে কিভাবে। দেখো এফ হচ্ছে M1 হবে, এটা হচ্ছে M2। বাবু অর্ধেক হয়েছে মানে দুটো কিন্তু উপরে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেল। কেন? কারণ এই দুটো তো সমানুপাতিক হিসেবে আছে। এবং আর এফটা কি হচ্ছে আর স্কোয়ার, তাহলে দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক হয়েছে মানে এটা অর্ধেকের স্কোয়ার হিসেবে 1/4 হবে। তোমরা এই এই ভগ্নাংশটা যদি করো দেখবে হাফ ইন্টু হাফ 1/4, আর এখানে নিচে 1/4, তাহলে 1 আসছে। তাহলে 1 মানেই কিন্তু সমান হওয়ার কথা। বোঝা গেল? এটা কি কিছুই না, তুমি যদি ভালোভাবে করতে চাও তোমার এই ব্যাপারটা আসবে। তোমার ছিল GM1 M2 বাই আর স্কোয়ার, আর F2 কি হবে অর্ধেক করে দিয়েছে মানে G ইন্টু হাফ ইন্টু M1 ইন্টু হাফ ইন্টু M2, আর এখানে আর হচ্ছে অর্ধেক করে দিয়েছে মানে 1/4 হয়ে যাবে, দিয়ে আর স্কোয়ার হবে। আমি জাস্ট এই ভগ্নাংশগুলোকে নিয়ে এই নাম্বারগুলোকে নিয়ে করে দিয়েছি। দেখো হাফ ইন্টু হাফ, এই যে হাফ ইন্টু হাফ, 1/4 1/4। এইটাকেই তুমি যদি করো দেখবে এটাও ফাইনালি কাটাকুটি করে সেই GM1 M2 বাই আর স্কোয়ার মানে F1ই থাকবে। ঠিক আছে, এই যে F1 যেটা থাকবে আমি ওইটাই করেছি, এক এক থাকা মানে কি সমান হয়ে যাচ্ছে। এই যে হাফ ইন্টু হাফ, জাস্ট এই ভগ্নাংশগুলোকে মানে এই সংখ্যাগুলোকে নিয়ে নিয়েছি, তারপরে এরকম করে দিয়েছি। বোঝা গেছে? তোমরা এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এমসিকিউতে যেহেতু প্রসেস দেখে না তাই এরকম ভাবে বুঝিয়ে করার দরকার নেই, তোমাদের ইচ্ছে বুঝার মানে বোঝার মতো জানবে এগুলো সমানুপাতিক আছে মানে এগুলো যা বৃদ্ধি বা হ্রাস হবে মানে যত গুণ হবে, গুণ কত গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে বা 1-এর 3 গুণ হচ্ছে বা 1-এর 9 গুণ হচ্ছে কি 4 গুণ হচ্ছে কি 7 গুণ হচ্ছে, কোন একটা সংখ্যা থাকবে। তো তো এই M1টা যত বাড়ছে বা কমছে, যত গুণ হচ্ছে, তো সেই গুণটা লিখে দিলাম, M2 এর জন্য এই গুণটা লিখলাম। আর আমরা জানি আর স্কোয়ার হয়, তাহলে আর যত গুণ হবে তার স্কোয়ার হয়ে যাবে, কিন্তু আর বলেছিল অর্ধেক মানে 1/2, তাহলে 1/2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 1/4, এরকম করলেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু শর্টে জাস্ট রাফি করে নিলেও তোমার হবে, তখন আর তোমাকে অঙ্ক করে দেখাতে হবে না। কিন্তু যদি বলে নির্ণয় করে দেখাও, তখন অবশ্যই তোমাকে এইটা করতে হবে, তখন এটা করলে নাম্বার দেবে না, কেউ নাম্বার দেবে না। ওকে, তাহলে সমান হলো। এবার বলেছে কি সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ কি করে, যখন যখন পড়ছে ওর উপরে কি কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ। আর ত্বরণ যদি কাজ করে তাহলে কিন্তু বেগ কন্টিনিউ বাড়ে, তাই তো? তাহলে পড়ছে আর ত্বরণটাও নিচের দিকে, তাহলে যেদিকে গতি সেই দিকেই ত্বরণ, তাহলে বেগ বাড়বে। তাহলে সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ বাড়বে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এবার কি বলেছে? এবার বলেছে এসআইতে আধান মাপার একক। এসআইতে আধান মাপার একক কি গো বাবু? আধান মাপবে কিসে? কুলম্ব। কুলম্ব। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এসআইতে হচ্ছে আমাদের যেটা হয় কুলম্ব, বা এটাকে সি দিয়ে বলি, ক্যাপিটাল সি দিয়ে। ওকে, ক্যাপিটাল সি দিয়ে বলি। ক্লিয়ার হয়েছে? বেশ, দাঁড়াও এটা একটু মনে হবে তোমাদের অন্যরকম, ক্যাপিটাল সি দিয়ে বলি। নেক্সট হচ্ছে দূরত্ব স্থির রেখে, এবার হচ্ছে কি দেখো দূরত্ব স্থির বলেছে, তাহলে দূরত্ব স্থির, তাহলে দূরত্ব তো নিচে আছে যেমন ছিল তেমন আছে, স্থির আছে মানে কি যা প্রথমে যা ছিল তাই আছে, তার 1/2 1 বলেছে। দুটি বস্তু কণার ভর এটা 3 গুণ হবে, জানো তো? এটা 3 গুণ হবে। 3 গুণ করলে তাহলে দুটোরই 3 গুণ করেছি, তাহলে প্রথমটার জন্য 3 গুণ, পরেরটার জন্য 3 গুণ, তাহলে দেখো 9 আসছে। তাহলে 9টাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মহাকর্ষীয় গুণ করলে মহাকর্ষীয় আকর্ষণ বল ড্যাশ গুণ বাড়ে, 9 গুণ বাড়ে। ঠিক আছে,
এবার তোমাদেরকে একটা প্রশ্ন বলি, এখানে এই যে ড্যাশ গুণ বাড়ে, এইটা একটু ভুল আছে। ধরো আমার 1 নিউটন বল প্রথমে দিচ্ছিল, ওটা বেড়ে 9 নিউটন হলো, যেহেতু 9 গুণ হচ্ছে, তাহলে কত গুণ হয় বললে 9 গুণ ঠিক আছে, কিন্তু কত গুণ বাড়ে বললে হিসেব অনুযায়ী আমার দেখো সাপোজ 1 নিউটন ছিল, সেখান থেকে আমার 9 নিউটন হলো, তো বাড়লো কত গুণ? বাড়লো কিন্তু 8 নিউটন, তাই না? তাহলে আমার এখানে কিন্তু অপশনটা একটু ভুলই আছে, বা কোশ্চেনটা ভুল আছে। কিন্তু এখানে যেহেতু এরকম এই অপশনটা আছে, তুমি 9 গুণ দিয়ে দিতে পারো, কিন্তু লজিক্যালি কিন্তু কোশ্চেনটা ভুল। এখানে কত গুণ বাড়ে বলতে চাইলে আকর্ষণ বল কত গুণ হয় বলতে হবে, অথবা কত বাড়ে বলতে হবে। কত বাড়ে বললে আমরা বলে দিব 8 নিউটন, মানে 8 গুণ বাড়ে। একটা ছিল ধরো 2 নিউটন ছিল, সেটা বেড়ে 9 গুণ হয়েছে, অর্থাৎ 18 হয়েছে, তাহলে বেড়েছে কত? 16। তাহলে কত গুণ বাড়লো? 8 গুণ বাড়লো। 2-এর 8 গুণ 16 হয়, 1-এর 8 গুণ 8 হয়, সেই রকম। তাহলে কত গুণ বাড়ে বলতে গেলে আমাকে অপশন এখানে 8 দিতে হতো। আর যদি 8 দেবে না, যদি এই 9, 3 ইত্যাদি ইত্যাদি থাকবে, তাহলে আমাকে বলতে হতো কত গুণ হয়। তাহলে এই বাড়েটা না করে আমার করতে হতো কি, কত গুণ হয়। কত গুণ হবে? পূর্বের 9 গুণ হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এগুলো যদি সেরকম খুব ফুটিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে তোমাকে কিন্তু 9 আর 8 দুটোই দেওয়া থাকবে। তোমাকে যদি বাড়ে বলে তখন 8 দিতে হবে, তখন 9 বললে হবে না। যদি কত গুণ হয় বলে তখন 9 দিতে হবে। এবার সেটা ডিপেন্ড করছে কোশ্চেনকে সেট করছে, কতটা খুঁটিয়ে কোশ্চেনগুলো ভাবা হচ্ছে, সেগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পারলাম কতটা কি মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী যে বলে নিচের দিকে টানে। বাবু, পৃথিবী যে বলে নিচের দিকে টানে তাকে আমরা কি বস্তুর ওজন বলি? তাহলে mg হয় তো। তাহলে m বলে দিয়েছে 10 কেজি, আর জি আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে বাবু দেখো তো এখানে 98 নিউটন হয়ে যাচ্ছে না? আছে 98 নিউটন, আছে তো। অপশন বি, অপশন বি হচ্ছে 98 নিউটন, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা কি ভাবছো তখন থেকে, যে স্যার পরপর তো করিয়ে যাচ্ছেন, এটা কি ওজন দিয়ে করে দিলেন? এটা পৃথিবী যদি আছে GMM/r² দিয়ে হবে না? হবে। আরে বাবা, এই যে আমি যদি এরকমও যদি বলতাম ক্যাপিটাল জি পৃথিবীর ভর, এটা হচ্ছে বস্তুর ভর, আর ক্যাপিটাল R², তার মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল M/r² ইন্টু সেই 10 লিখতাম তো, আর এই জিনিসটাই তো স্মল জি, এটাই তো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে একই তো ব্যাপার হলো, তাই না? তাহলে আলটিমেট আমার যেটা হবে অ্যান্সারটা 98 নিউটন। ওকে, নেক্সট বলেছে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব কত দূর অবধি বহাল থাকে, মানে 1 কিলোমিটার, 100 কিলোমিটার, 1 মিটার, নাকি অসীম? আমরা পড়েছিলাম যে মহাকর্ষীয় প্রভাব কিন্তু পার্টিকুলার কোনো নির্দিষ্ট রেঞ্জ অবধি হয় না, ওটা অসীম অবধি বহাল থাকে। হ্যাঁ, খুব দুর্বল কিন্তু থাকে। আমরা পড়েছিলাম যে ডি যদি টেন্স টু ইনফিনিটিও হয়, তাহলে কিন্তু F টেন্স টু 0 এটা হবে না। ডি ইনফিনিটি হয়ে গেলেও কিন্তু F টেন্স টু 0 হবে না, অর্থাৎ মহাকর্ষীয় বলটা কিন্তু শূন্য হবে না। ঠিক আছে? হ্যাঁ, এটা এরকম ভাবে ভাবতে পারো, D টেন্স টু 0 মানে ডি যত অসীম অব্দি যাচ্ছে, এফ এর মানটা কিন্তু 0-র কাছাকাছি যাচ্ছে। এটাকে টেন্স টু বলে, টেন্স টু। পরে যখন তোমরা বড় হয়ে লিমিট পড়বে, তখন কিন্তু এই জিনিসগুলো জানবে। এটা 11-12 বোধ হয়, 11-এ আছে নাকি 10-এ, হোয়াট এভার, কোথাও একটা আছে বড় ক্লাসে। তো এই যে টেন্স টু মানে হচ্ছে তুমি ডি এর মানটা প্রায় অসীমের কাছাকাছি, অর্থাৎ প্রচুর বড় একটা মান, আর এফ এর মানটা 0-র দিকে যাচ্ছে, অর্থাৎ 0.00000 দিয়ে সামথিং। তো সেটা তো 0-র কাছাকাছি যাচ্ছে, অত্যন্ত ছোট। বাট ছোট হতে পারে, একদম 0 হয়ে যাবে না, একদম পিওর 0 সেটা কোনোদিন হবে না। বোঝা গেছে? তাহলে এখানে যে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব বলেছে, সেটা তাহলে কি হবে? সেটা হবে অসীম দূরত্ব অবধি বহাল থাকবে। কারণ যতই দূরে যাও না কেন ফোর্স কিন্তু 0 হবে না, যতই দূরে যাও না কেন মিনিমাম কিছু ফোর্স থাকবে, তাহলে এটা হয়ে যাবে অসীম পর্যন্ত বহাল থাকে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বেশ। এরপর কি হচ্ছে? এরপর হচ্ছে আমাদের একই জাতের তড়িৎ আধান পরস্পরকে কি করে? একই জাত, সেম চার্জ রিপিলস ইচ আদার, অর্থাৎ একই ধরনের বা সমজাতীয় আধান একে অপরকে বিকর্ষণ করে। তো দেখো, বিকর্ষণ করে অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কি কি আছে? আকর্ষণ, বিকর্ষণ, আকর্ষণ কোনোটিই নয়, না এগুলো হবে না, বিকর্ষণ করে। বেশ, এরপর কি হচ্ছে?
তড়িৎ আধানের একক, বাবু তড়িৎ আধানের একক কোনটা? ক্যালোরি তো হবে না, এটা হচ্ছে তাপের একক বা শক্তির একক। জুল ও শক্তির একক। ভোল্ট হচ্ছে তোমরা বিভব প্রভেদের একক, পরে পড়বে। তাহলে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ। এরপর কি আছে? এরপর হচ্ছে যে দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে, এই কোশ্চেনটা আগেও এক্ষুনি করালাম মনে হয়, দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে কি হয়? সমান পরিমাণে বিপরীতধর্মী আধান তৈরি হয়। তো দেখো দেখি কোথায় আছে? অপশন এ তেই আছে, সমান পরিমাণে বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়। বেশ, হয়ে গেল। এবার বলেছে যে নেক্সট কোশ্চেন যেটা, দুটি বেলুনকে ফুলিয়ে সোয়েটারে প্রথমে ঘষে নেওয়া হলো। আচ্ছা, দুটো বেলুন ফোলালাম, তারপরে সোয়েটারে ঘষে নিলাম। এবার সুতোর সাহায্যে যদি বেলুন দুটোকে পাশাপাশি ঝুলিয়ে রাখি, আচ্ছা প্রথমে তাহলে বেলুন দুটো ফোলানো হয়ে গেছে। এবার আমি বেলুন দুটোকে এরকম সুতোর সাহায্যে ঝুলিয়ে রেখেছি পাশাপাশি। তো পাশাপাশি সুতোর সাহায্যে ঝুলিয়ে রেখেছি মানে বাবু এদের মধ্যে কিন্তু কোনো শক্ত পকড়ে কেউ একদম যে জোর করে ধরে রেখেছে এরকম না, জাস্ট ঝুলে আছে। এবার দুটো বেলুনকেই তো ফুলিয়েছি, দুটোই তো রবারের বেলুন, তাহলে দুটো বেলুনকে যখন ফোলানো হয়েছে, তারপরে যখন ঘষা হয়েছে সোয়েটারে, দুটোই একই উপাদানে তৈরি, তাহলে ধরে নিলাম এদের মধ্যে তাহলে প্লাস আধান তৈরি হবে। তাহলে এরও প্লাস হবে, আবার এরও প্লাস হবে। তাহলে এখন দেখো দুটো তো প্লাস, তাহলে এই প্লাস, যেহেতু এ হচ্ছে একে এইদিকে ঠেলবে, আর এই বেলুনটা কিন্তু একে এইদিকে ঠেলবে, অর্থাৎ একে অপরকে আলাদা দিকে ঠেলবে। কি হবে এখানে? তাহলে বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো দেখি, ঝুলিয়ে রাখলে এদের মধ্যে আকর্ষণ দেখা যায়, আকর্ষণ বা বিকর্ষণ হবে না, বিকর্ষণ দেখা যায়, কোনোটিই দেখা যায় না, না বিকর্ষণ দেখা যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি ফর বংমিস্ট্রি, বি ফর ভৌতবিজ্ঞান, বি ফর বিদেশ্বর। তাহলে কি হলো? বিকর্ষণ দেখা যায়, বি ফর বিকর্ষণ। বি ফর বিকর্ষণ, তো বিকর্ষণ দেখা যায়। মহাকর্ষ বল কি বাবু? মহাকর্ষ বল আমরা সকলেই জানি, মহাকর্ষ বল হচ্ছে শুধুমাত্র আকর্ষণধর্মী বল। মহাকর্ষ কখনো দেখবে না যে চাঁদ আর পৃথিবী কখনো এই রকম জায়গায় এলে স্যার এরা আকর্ষণ করছে, অন্য জায়গায় গেলে তারা বিকর্ষণ করছে, সেরকম কখনোই নয়। মহাকর্ষ বল হচ্ছে শুধুমাত্র আকর্ষণ বল, শুধুমাত্র বিকর্ষণ বল। আকর্ষণ বল বিকর্ষণ বল উভয়ই হবে না, কোনোটি নয়, এটাও হবে না। তাহলে অপশন এ শুধুমাত্র আকর্ষণ বল। এ ফর আকর্ষণ বল নাকি? আরে এগুলো যদি পরীক্ষা হলে করো না, একদম কেস খেয়ে যাবে। এরকম বলবে না যে স্যার আকর্ষণ বলায় মানে এ যেটা আছে সেটাই হবে। উল্টো পাল্টা করে দিলে একদম যাবে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণের মান। পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের কত হয়? আমরা জানি চাঁদে যা মানে পৃথিবীতে যা অভিকর্ষজ ত্বরণ থাকে, চাঁদে হচ্ছে তার 6/1 থাকে, অর্থাৎ 1/6 গুণ হয়। দেখো তো 1/6 গুণ আছে? অপশন ইয়েস, অপশন বি 1/6 গুণ হচ্ছে আমার চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণের মান। ক্লিয়ার হয়েছে? দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? আবার একই কোশ্চেন। দেখো দুটি বস্তু ঠিক আছে, শুধু বলেছে দূরত্ব দ্বিগুণ, তো দূরত্ব দ্বিগুণ মানে আমরা কি জানি? ওপরে তো বস্তুগুলো যেমন ছিল আছে, দূরত্ব দ্বিগুণ হয়েছে মানে 2 স্কোয়ার, অর্থাৎ আমার 1/4 হয়ে যাচ্ছে। 1/4 গুণ হবে, আছে 1/4 গুণ আছে, অপশন ডি 1/4 গুণ। তোমরা যদি করতে চাও তাহলে এইভাবে করতে পারো, তাহলে F1 সমান G m1m2/r²। আর F2 কি হবে? এখানে দূরত্ব দ্বিগুণ করেছি, তাহলে F2 হয়ে গেলে, ভর তো আমার কোনো চেঞ্জ হয়নি, তাহলে Gm1m2/2r²। তার মানে আমার চলে আসছে 1/4 ইন্টু Gm1m2/r²। এই যে পোর্শনটা, এটাই হচ্ছে F1। তাহলে আমি লিখতে পারি F2 সমান 1/4 F1। তাহলে কি হলো? পূর্বের কত গুণ হবে? 1/4 গুণ হবে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই অ্যান্সার। কত গুণ হবে? 1/4 গুণ হবে, তাই না? এটা একটু ঘেঁটে গেল না, মুছে দিই। তাহলে F2 সমান হয়ে যাবে 1/4 গুণ। এই 1/4 গুণটাই আমার হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেছো 1/4 গুণ হবে, এটাই লিখেছি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। বেশ, এরপরে কি আছে? এরপরে আছে তোমাদের জন্য একটা সুখবর। সুখবর বলতে তার আগে বলো ক্লাস কেমন লাগছে আমার। যারা আমাদের অনলাইন ব্যাচের পেড ব্যাচের স্টুডেন্ট তারা তো অলরেডি জানো আমার ক্লাস করেছো। আর যারা ইউটিউবের স্টুডেন্ট তোমরা, তারা বলো ক্লাস কেমন লাগছে। কমেন্ট করে জানাতে বলেছিলাম, কমেন্ট করেছো তো? যাও এক্ষুনি গিয়ে করে এসো, আমি কিন্তু দেখবো। তো ক্লাস যদি আমার এরকম ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না বিদেশ স্যার সত্যি ঠিকঠাক পড়াচ্ছেন, তার কাছে আমি পড়তে চাই, তাহলে তোমরা কিন্তু পড়তে পারো। হ্যাঁ, হয়তো সামনাসামনি দেখা হবে না, কিন্তু তোমাদের সকলের কাছে ফোন আছে, ল্যাপটপ আছে,
আর নান্টু স্যার, এনকেডি স্যার কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যাপ তোমাদের জন্য রেডি করে দিয়েছেন, যেটা হচ্ছে বং মিস্ট্রি অ্যাপ। তো সেই বং মিস্ট্রি অ্যাপে কিন্তু আমাদের পেড কোর্সে যদি তোমরা জয়েন করে নিতে পারো, যদি পেড কোর্সটা নাও, তাহলে কিন্তু দেখতে পাবে ওইখানটায় সমস্ত ক্লাস একসাথে, সমস্ত স্যার, ফিজিক্সের ক্ষেত্রে আমি, কেমিস্ট্রির ক্ষেত্রে এনকেডি স্যার, বায়োলজির ক্ষেত্রে হচ্ছে তোমাদের নতুন একজন ম্যাডাম এসছেন, তোমরা জানো, সুপ্রিয়া ম্যাম এবং কৌস্তব স্যার। আর অঙ্কের ক্ষেত্রে সুকুমার স্যার এবং ডিএম স্যার দুজন মিলে আছেন। তো এনারা কিন্তু পড়ান। তো এনাদের সকলের ভিডিও তোমরা আশা করি দেখেছো, আশা করি ভালো লাগে। মনে তো হয় বং মিষ্টির সকল টিচার ভালো করে পড়ায়, কি পড়ায় না? তো আমাদের কাছে যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে জয়েন হতে পারো। এখন আমরা ক্লাস 8 থেকে পড়াই। 8-এর জন্য দিশা ব্যাচ, 9-এর জন্য দীপ্তি ব্যাচ, 10-এর জন্য দিগন্ত ব্যাচ। তো তোমরা আমার যারা আজকের এই ভিডিওর অডিয়েন্স, আশা করবো তোমরা 8-এর স্টুডেন্ট আছো। তো তোমাদের জন্য দিশা ব্যাচ কিন্তু সবসময় খোলা আছে, সব সময় তোমাদেরকে স্বাগত। বোঝা গেছে? তাহলে আর বেশি দেরি কিসের? প্রত্যেকটা স্লাইডে দেখবে এই উপরের দিকে দুটো নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার দুটো নিতে চাইলে ভিডিওটা একটুখানি পজ করবে, নাম্বার দুটো খাতায় তুলে নেবে, দিয়ে মা বাবাকে বলবে যে আমি এখানে পড়তে চাই। ওনারা বাকিটা কথা বলে নেবেন। আমাদের বং মিষ্টি হেল্পলাইন, ওটা আমাদের ওখানকার যারা আছেন, যে স্যারেরা আছেন হেল্পলাইনের উত্তর দেওয়ার জন্য, ওনারা সব গাইড করে দেবেন ঠিকঠাকভাবে, যাতে তোমরা আমাদের কাছে পড়তে পারো। শুধু পড়া নয়, সপ্তাহে কিন্তু একবার, মানে একদিন গুগল মিটে কিন্তু আমরা লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও করাই। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে ফলো করো, শর্টস ফর্টসগুলো দেখো, অলরেডি জানো ক্লাস কিন্তু হয়। তো এই ছিল আজকের ব্যাপার। নিজেরা যদি পড়তে চাও এখানে জয়েন করো। আর যদি তোমাদের বড় ক্লাসের কেউ থাকে, 9-এর বা 10-এর, যদি দাদা দিদিরা কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, পড়াশোনা করতে চায়, তাদেরকেও জানিয়ে দিও যে তাদের জন্য ব্যাচ আছে। ওকে, তাহলে আর তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, মানে পেড ব্যাচের স্টুডেন্ট, তারা তো জানো অলরেডি কতটা লাভবান হচ্ছ। আর ইউটিউবের স্টুডেন্টরা, এটা ছিল তোমাদের জন্য। চলো আবার পড়া শুরু করা যাক। এবার হচ্ছে ভিএসএকিউ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ভিএসএকিউ। এগুলো হচ্ছে 1 নম্বরের থাকে, শূন্যস্থান পূরণ থাকে, অথবা স্তম্ভ মেলানো থাকে, অথবা সত্য মিথ্যা থাকে, এই টাইপেরই কোশ্চেনগুলো আসে। তো সেই কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংকে আমি যা যা পেয়েছি এই চ্যাপ্টার 2 থেকে, সবটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। দেখো বলেছে কি, এসআই পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক কি, আমি এক্ষুনি পড়িয়ে এলাম, যদি মনে না থাকে, এফ সমান কি হচ্ছে G m1m2/r²। তাহলে আমার জি সমান কি হবে বাবু, F r²m1m2। তাহলে এখানে কি হবে, নিউটন, r² মানে এটা হয়ে যাবে মিটার স্কোয়ার, দুটো কেজি আছে মানে এখানে হয়ে যাবে কেজি স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এর এককটা কি হবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটাও লিখতে পারো। অথবা এরকমও লিখতে পারো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার না লিখে kg⁻²ও দিতে পারো। যে যার যেটা সুবিধা হবে সেটাই তোমরা করো, দুটোই ঠিক। ওকে, এরপরে বলেছে সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ কি করে, বাড়তে থাকে। কারণ নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করে, আর গতির অভিমুখে ত্বরণ কাজ করলে বেগ কিন্তু বাড়ে, সেটা আমরা সকলেই জানি, তাই না? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? বেশ। এরপরে কি বলেছে, অভিকর্ষজ ত্বরণ বস্তু ড্যাশ নিরপেক্ষ। এটা কি হবে বলতো? অভিকর্ষজ ত্বরণ বস্তু কি নিরপেক্ষ, কার উপরে নির্ভর করে না, অভিকর্ষজ ত্বরণ তো, হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ কিন্তু ধরো সেটা সব বস্তুর উপরেই সমানভাবে কাজ করে। তাহলে সেখানে বস্তু কোনোটা ভারী হলো কি হালকা হলো সেটা কি ডিপেন্ড করে? করে না। তাহলে বস্তুর ভর নিরপেক্ষ, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে বস্তুর ভর নিরপেক্ষ। বোঝা গেছে? বস্তুর ভর বেশি হোক কম হোক, সকলের উপরেই কিন্তু একই অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল হয়। ঠিক আছে, এরপর বলেছে মহাকর্ষ বলের এসআই একক কি। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। মহাকর্ষ বল, তোমরা ভাববে মহাকর্ষ বল মানে স্যার মহাকর্ষ ধ্রুবক যেটা বের করলেন সেটা, একদম না। ওটা মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষ বলটাও তো একটা বলই। মহাকর্ষ বল যেটা, সেটা তো একটা বলই। তাহলে বল তো বল, সেটা স্থির তড়িৎ বল হোক, ঘর্ষণ বল হোক, তুমি ঠেলছো, ঠেলা বল, টানা বল ইত্যাদি যাই বল হোক, বলটা একটা বল, ওর একটাই ভৌত রাশি যে বল। এবার সেটা কি মহাকর্ষ বল হলে মহাকর্ষীয় বল, চৌম্বক বল হলে চৌম্বক বল, সেগুলো তুমি আলাদা আলাদা নাম দিচ্ছ, কিন্তু আলটিমেট তো বল। তো বলের এসআই একক আমরা জানি নিউটন, তাই মহাকর্ষ বলেরও কিন্তু এসআই একক হবে নিউটন। বা কেউ যদি পুরোটা লিখতে চাও এইটা লিখতে পারো। ওকে, এটা হচ্ছে জাস্ট প্রতীক লিখতে গেলে এইটা হবে ক্যাপিটাল এন,
আর পুরোটা লিখতে গেলে তোমার কিন্তু নিউটন ওইভাবে লিখতে হবে। পরমাণু নিউক্লিয়াসের চার্জ কিরূপ প্রকৃতির বাবু? পরমাণু নিউক্লিয়াসের চার্জ কিরূপ হয়? ইলেকট্রন তো মাইনাস, নিউক্লিয়াস তাহলে কি হবে? প্লাস হবে, আমরা সকলেই জানি। তাহলে আমার এটা হয়ে যাবে কি পজিটিভ, পজিটিভ বা ধনাত্মক, পজিটিভ বা ধনাত্মক। তাহলে আমাদের যে চার্জ বা আধানটা কিরকম হয়? ধনাত্মক আধান হয়, ধনাত্মক আধান হয় ওটা। আর নিউক্লিয়াস ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক বলি, দুটো মিলে কিন্তু আমাদের এটা কি থাকে? নিউট্রাল হয়ে থাকে, নিস্তড়িত হয়ে থাকে। মনে আছে তো? একদম। নেক্সট নেক্সট আছে, কোনো একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিলে কি হয়ে যাবে? সেটি কি হয়ে যাবে? সেটি কি হয়ে পড়বে? সেটি ধনাত্মক আধানযুক্ত হয়ে পড়বে। কিভাবে? ধরো আমার একটা কোনো একটা মানে ধরো কার্বনের তাহলে কি হচ্ছে? 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, আর 6টা ইলেকট্রন আছে। এই তো হচ্ছে আমার ব্যাপার। এবার আমি এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, তাহলে কি থাকছে? 6টা প্রোটন, 6টা নিউট্রন, আর 5টা ইলেকট্রন। এবার দেখো এখানে 6টা প্রোটনের জন্য কিন্তু আমার কত ছিল? +6, আর 6টা ইলেকট্রনের জন্য -6 ছিল। এখন যেটা হচ্ছে, এখন কি হচ্ছে? এই 6টা ইলেকট্রনের জন্য +6 হলেও 5টা ইলেকট্রনের জন্য কিন্তু -5। তাহলে দেখো এখানে +6 -6 যেটা ব্যালেন্স করতে পারছিল, এখানে কিন্তু +6 -5 ব্যালেন্স করতে পারছে না। আমার কে বেশি থেকে যাচ্ছে? একটা প্লাস বেশি থেকে যাচ্ছে। তাহলে আমার ওভারঅল কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তাই পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বের করি, একটা কেন, দুটো ইলেকট্রন বের করে নিলে একই ব্যাপার। তাহলে একটা ইলেকট্রন বের করে নিলে সেটি ধনাত্মক আধানযুক্ত হয়ে পড়বে। ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলি, তো তোমরা ক্যাটায়ন হয়ে পড়বেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে। নেক্সট, এবোনাইট দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এবোনাইট ড্যাশ জাতীয় আধানে আহিত হয়। উপরে কি আছে? পশম থেকে শুরু করে পরপর পরপর আছে। তাহলে এবোনাইট আর সিল্ক, সিল্ক মানে হচ্ছে রেশম, আর এবোনাইট এবোনাইট। তাহলে দেখো পশম, কাঁচ, কাগজ, রেশম উপরে আছে, এবোনাইট অনেক নিচে আছে। যে গালা, সরি, গালার আগেরটা বোধহয় হচ্ছে এবোনাইট, এই ভুলে গেলাম। হ্যাঁ, এবোনাইট, গালার আগেরটা এবোনাইট। তাহলে রেশম উপরে, তার নিচে কিন্তু এবোনাইট। তাহলে যে উপরে হয় সে ধনাত্মক হয়, আর যে নিচে থাকে সে হবে কি? এই যে এখানে ছিল না, এটা হচ্ছে রেশম, রেশম উপরে আছে, আর এখানে পরপর পরপর কি আছে? তারপরে এখানে এবোনাইট আছে। তাহলে তাহলে এখানে পশমটা অবশ্যই পজিটিভ হবে, আর এবোনাইটটা নেগেটিভ হবে। এখানে কি বলেছে? এবোনাইট ড্যাশ জাতীয় আধান, তাহলে এবোনাইট কি হবে? ঋণাত্মক, এবোনাইট ঋণাত্মক জাতীয় আধানে আহিত হয়। এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর বলেছে যে সত্য না মিথ্যা লেখো। একই উচ্চতা এবং স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। একদম অবাধে পতনশীল বলেছে, মানে কিন্তু বায়ুশূন্য স্থান, বায়ুর বাধা কিন্তু থাকবে না। একই উচ্চতা থেকে ফেলে দিলাম, তাহলে গ্যালিলিও দেখিয়েছিলেন তো দুটোই সেম পড়ছে, তাহলে সমান দ্রুততায় নামে। তাহলে এইটা কি হবে আমাদের? এইটা হয়ে যাবে আমাদের সত্য, একদম সত্যি কথা। নেক্সট বলেছে, নেক্সট বলেছে কাগজকে এবোনাইট দণ্ড দিয়ে যদি ঘষা হয় তাহলে কি হবে? কাগজ ড্যাশ হাতে নাহিত হয়। এখানেও দেখো কাগজ কিন্তু ওপরে আসে, রেশমের ঠিক ওপরেই ছিল কাগজ। তাহলে আগে কাগজ, তারপরে নিচে কিন্তু পরপর কি আছে? এবোনাইট। তাহলে নিচে কিন্তু আছে এবোনাইট। তাহলে ওপরে যে আছে সে কি হবে? ধনাত্মক আধান হয়ে যাবে, আর নিচে যে থাকবে সে কি হয়ে যাবে? ঋণাত্মক আধান হয়ে যাবে। তাহলে আমাকে কোনটা জানতে চেয়েছে? কাগজ। তাহলে কাগজ কি হবে? কাগজ আমাদের হয়ে যাবে ধনাত্মক আধানে আহিত হয়। ক্লিয়ার? বুঝে গেছে? বেশ। এরপর স্তম্ভ মেলাতে বলেছে, স্তম্ভ মেলাও। আচ্ছা, উম বলেছে চাঁদে কোনো বস্তুর ভর সূর্যের চারদিকে গ্রহের গতি হবে না, ওজন থাকে না চাঁদে। এটা কোনো কথা হলো? চাঁদেরও তো জি আছে, হবে না? একই থাকে ভর। ভর কিন্তু কি মৌলিক ধর্ম, অর্থাৎ বিশ্বের যে জায়গায় যাও, বিশ্ব মানে শুধুমাত্র পৃথিবী নয়, এই মহাবিশ্বের যে জায়গায় যাও তোমার কিন্তু ভর কিন্তু একই থাকে সব জায়গায়। তাহলে চাঁদের ভর একই থাকে। ক্লিয়ার হয়েছে? চাঁদের ভর একই থাকলো। এরপর বলেছে পতনশীল বস্তুর বেগ, পতনশীল বস্তুর বেগ কি হবে?
আচ্ছা, পতনশীল বস্তুর বেগ কিন্তু দেখো এটা হবে না, ওজন থাকে না, হবে না, সময়ের সাথে সাথে কিন্তু বাড়ে। পতনশীল বস্তুর বেগ কিন্তু সময়ে বাড়ার সাথে সাথে বাড়ে, কারণ আমরা জানি এটা ত্বরান্বিত গতি, ত্বরণ আছে না, ত্বরণ আছে, তাই নিচের দিকে পৃথিবী টানছে। মহাকর্ষ বলের প্রাকৃতিক প্রভাব হচ্ছে, হ্যাঁ প্রাকৃতিক প্রভাব অবশ্যই সূর্যের গতি, বলতে পারি মহাকর্ষ বলের প্রাকৃতিক প্রভাব সূর্যের গতি। তারপর সূর্যের চারিদিকে গ্রহের গতি, সূর্য আছে তার চারদিকে যে গ্রহগুলো ঘুরছে, অবশ্যই সেটা মহাকর্ষ বলের কারণে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে আর একটাই পড়ে আছে, অবাধে পতনশীল বস্তুর কোনো ওজন থাকে না, এটাও কিন্তু আমরা জানতাম। ক্লিয়ার হয়েছে? বেশ। এবার বলেছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুঁড়লে কি হবে। এখানে কিন্তু স্পেশাল হচ্ছে এই বেগটা, এই 11.2 কিলোমিটার কি বলতো, এই যে 11.2 কিলোমিটার/সেকেন্ড, এইটাকে বলা হচ্ছে প্রতিক্ষেপ বেগ। সরি, প্রতিক্ষেপ বেগ নয়, একটু ভুল বলে ফেললাম, এটাকে বলা হচ্ছে মুক্তি বেগ। এটাকে বলা হচ্ছে মুক্তি বেগ, বা ইংলিশে বলে এটাকে এসকেপ ভেলোসিটি। এটাকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি। তো এসকেপ কার থেকে এসকেপ করবে, পালাবে? পৃথিবীর চারদিকে, এটা ধরো পৃথিবী যদি হয়, পৃথিবীর চারদিকে তো একটা বস্তু ঘুরছে এরকম ভাবে। এখন এই ঘোরাটা যদি 11.2 কিলোমিটার/সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বস্তুটা না ঘুরে সে কিন্তু পৃথিবীর অভিকর্ষজ যে টান সেটাকে উপেক্ষা করে চলে যাবে। তাই ওটাকে বলেছে মুক্তি বেগ, যেন পৃথিবীর অভিকর্ষজ বন্ধন থেকে সে মুক্তি পেয়ে চলে গেল। তো এইটাই হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। তো যেহেতু কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে যদি ছাড়তে চাই, তাহলে ছুঁড়লে কি হবে, ওটা পৃথিবীর যে অভিকর্ষজ যে টান আছে সেটা কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে। এই যে দেখো, পৃথিবীর অভিকর্ষজ টান উপেক্ষা করে মহাকাশে চলে যাবে। ক্লিয়ার হয়েছে? বেশ, ওকে। এরপরে কি আছে? এরপরে আছে জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলা হয়। কারণ এই যে জি এর যে মানটা, এই জি এর মানটা কিন্তু কোনো মাধ্যমের উপরে নির্ভর করে না, এটা কিন্তু কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, আর এটা সব জায়গায় সমান, সর্বত্র এর মান সমান। তাহলে এটা বলতে পারো যে কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, তুমি সেটা জলে রাখো, বাইরে রাখো, বাড়িতে রাখো, কাঁচের মধ্যে রাখো, যেখানে রাখো একই ব্যাপার। এবং এটা মহাবিশ্বের সব জায়গায় কিন্তু এর মানটা সমান। তো যদি মানের সমান হয় তো ওটা কিন্তু ধ্রুবকই বলবো আমি, না? স্বাভাবিক ব্যাপার। জি কে বস্তুর ভর নিরপেক্ষ কেন বলা হয়? কারণ এই জিটা কি অভিকর্ষ ত্বরণ, এই জি এর ভ্যালুটা কি বলতো, ক্যাপিটাল জি m/r², যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এবার দেখো, কোথাও কি এখানে বস্তুর ভর আছে এই রাশিমালায়? তাহলে এটা দেখতেই পাচ্ছ যে সবাই আমরা যে জি বা অভিকর্ষ ত্বরণের রাশিমালা থেকে দেখতে পাই, এটি মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে, কোনোভাবে কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। তো যেহেতু বস্তুর ভরের উপর এই অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না, তাহলে তাকে আমি বলতে পারি যে এর ভর নিরপেক্ষ। ইজি, 1 নম্বরের কোশ্চেন। তো এরপর বলেছে রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে এবোনাইট কি হবে। আমি এই যে বললাম একটু আগে, এটা হচ্ছে রেশম, এটা হচ্ছে রেশম, রেশম, তারপরে নিচের দিকে এরকম আছে এবোনাইট। তাহলে বাবু যে তোমার নিচের দিকে আছে, যে নিচের দিকে আছে সে তোমার নেগেটিভ হবে, যে উপরের দিকে আছে সে পজিটিভ হবে। এখানে দেখো এবার, তাহলে রেশম চেয়েছে না এবোনাইট চেয়েছে। এবোনাইট কি ধরনের আধানে হবে, তাহলে এবোনাইট কি ধরনের আধানে হবে, মানে নিচে আছে মানে এটা কি হবে, 1 মিনিট, নিচে আছে মানে এটা তাহলে কি হবে, এটা আমার ঋণাত্মক আধান ধর্মী হয়ে যাবে। তাহলে ঋণাত্মক আধানে আহিত হবে, বা এটা তুমি বলতে পারো নেগেটিভ বলতে পারো, নেগেটিভ চার্জও বলতে পারো, ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জে আহিত হবে। ক্লিয়ার? ওকে।
এরপর কি আছে, এরপর বলেছে সত্য বা মিথ্যা লেখো, বায়ুশূন্য স্থানে অভিকর্ষের টানে একটি পালক এবং একটি কয়েন একই সময় নিচে পড়বে। এটাই তো অ্যাকচুয়ালি গ্যালিলিও পরীক্ষা করে দেখাতে চেয়েছিলেন। আমি যদি বায়ুশূন্য করে দিই, বায়ুর বাধা যদি উপেক্ষা করে দিই, তাহলে কিন্তু প্রত্যেকের উপরই মানে ভরটা কিন্তু তোমার, সরি ভর বলছি, প্রত্যেকেই কিন্তু ভর যাই হোক না কেন, পালকের ভর আলাদা, কয়েনের ভর বেশি, তো ভর যাই হোক না কেন দুটোই কিন্তু আমার একইভাবে এসে পড়বে, তাই না? তাহলে প্রত্যেকের উপরে কিন্তু অভিকর্ষ ত্বরণটা সেম হবে, ত্বরণ সেম হবে মানে একইভাবে বেগ বাড়বে, আর একই বেগ বাড়া মানে তাদের কিন্তু একই দ্রুততায় পড়বে, তাহলে একই সময় এসে পড়বে। তাহলে বায়ুশূন্য স্থানে বলে দিয়েছে, তার মানে এটা কিন্তু ঠিক, অর্থাৎ এটা আমার হয়ে যাবে সত্য। ক্লিয়ার হয়েছে? এবার বলেছে সত্য বা মিথ্যা লেখো। কি বলেছে? সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ হ্রাস পায়। পতনশীল, পতনশীল মানে এই দিকে বেগ, এই দিকেই হচ্ছে তার জি, তাহলে কখনোই কিন্তু হবে না, ভি কন্টিনিউ বাড়বে। ঠিক আছে, ভি কন্টিনিউ কন্টিনিউ বাড়তেই থাকবে। কিভাবে আর প্রকাশ করবো? ঠিক আছে, ভি বাড়বে, ঠিক আছে, ভি হচ্ছে বাড়বে। তাহলে ভি যদি কন্টিনিউ বাড়তে থাকে, তাহলে আমার এখানে বেগ হ্রাস পায় বলেছে, তার মানে এটা হয়ে যাবে কিন্তু আমাদের মিথ্যা। ঠিক আছে, এবার বলেছে সময়ে বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বও বাড়ে। এটা ঠিক তো? সত্যিই তো। তো সময় ধরো এখান থেকে একটা জিনিস ফেললাম, তো যত সময় বাড়বে তাহলে এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এদের মধ্যে দূরত্বও তো বাড়বে। এই তো নয় যে গেল আবার ফিরে এলো, এই তো হবে না, কন্টিনিউ পড়তে আছে, অতিক্রান্ত দূরত্ব বাড়ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, এটাও তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের সত্য। ক্লিয়ার? এটাও হয়ে গেলে সত্য। এবার বলেছে পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ, ধরো এটা পৃথিবী পৃষ্ঠ, এটা পৃথিবী আছে আর্থ এখানে, তাহলে কৃত্রিম উপগ্রহটা কি করে, এরকম ভাবে চারদিকে গোল গোল করেই তো ঘুরে বেড়ায়, তাহলে এটা বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, বৃত্তাকার পথে আবর্তন করে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, আহ তো আর নেই, আপাতত আজকের মতো এই ছিল আমাদের সেশন। এমসিকিউ এবং ভিএসএকিউ যা যা কোশ্চেন আছে কোশ্চেন ব্যাংক থেকে আমরা সবগুলো একসাথে করে ফেললাম। আশা করি তোমাদের কাজে দেবে, আশা করি তোমাদের এটা রিভিশন হয়ে গেল ভালো করে। ঠিক আছে, তাহলে সব ঠিকঠাক? কেমন লাগলো কমেন্টে জানাও। বলেছি তোমরা যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারা তো এটা পিডিএফটা পেয়ে যাবে, আর যারা তোমরা অনলাইনে স্টুডেন্ট দেখছো তোমাদের কাছে তোমার পিডিএফ দেওয়ার উপায় নেই। তবে হ্যাঁ, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, ওই যেটা বললাম, এই যে বং মিষ্টি হেল্পলাইন নাম্বার আছে, এখানে ফোন করো, সবটা জিজ্ঞেস করো, ওনারাই টোটালি গাইড করে দেবেন। তখন কিন্তু তোমরা লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, এই সব ক্লাসের পিডিএফ সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, বোঝা গেছে? তাহলে আজকের মতো টাটা।